অভিক আজ আরাফাতের পরামর্শ অনুযায়ী আনিশাকে নিয়ে একজন সাইকিয়াট্রিস্টের কাছে এসেছে তাকে দেখানোর জন্য। বর্তমানে তারা অপেক্ষা করছে কখন সাইকিয়াট্রিস্ট হাসপাতালে এসে পৌঁছাবেন। দুজনেই তার কেবিনের বাইরে বসে অপেক্ষা করছে। কিছুক্ষণ পর ডাক্তার চলে আসেন। ডাক্তারকে আসতে দেখে অভিক দাঁড়িয়ে পড়ে, সামান্য হেসে বলে, আপনি ডক্টর রহমান? ডক্টর রহমানও প্রাণোচ্ছল হেসে জবাব দেয়, জি। আপনি নিশ্চয়ই মেজর অভিক, রাইট? আরাফাত আমাকে বলেছিল আপনার কথা। আপনার পেশেন্ট কোথায়? অভিক আনিশাকে সামনে এনে তার দিকে ইশারা করে বলে, ও হলো আনিশা, ওকেই আপনার কাছে দেখানোর জন্য এনেছি। ঠিক আছে, আপনি ওনাকে ভেতরে পাঠিয়ে দিন। আমার একা ওনার সাথে কথা বলে ওনার মানসিক অবস্থাটা বুঝতে হবে, তারপর আমি বলতে পারবো ওনার কি ধরনের ট্রিটমেন্ট বা থেরাপি প্রয়োজন। বলেই ডক্টর রহমান নিজের কেবিনে প্রবেশ করেন। অভিক আনিশাকে উদ্দেশ্য করে বলে, তুই এখানে দাঁড়িয়ে রইলি কেন? যা ওনার পেছন পেছন। আনিশা খানিক ভীতু স্বরে বলল, তুইও আয় না আমার সাথে, আমার একা যেতে ভীষণ ভয় করছে। অভিক খানিক বিরক্ত হয়ে বলল, এত ভয় পাওয়ার কিছু নেই, আমি এখানেই আছি। তুই ডাক্তার রহমানকে বিশ্বাস করতে পারিস, উনি অনেক নামকরা একজন সাইকিয়াট্রিস্ট। তোর যা সমস্যা আছে নির্দ্বিধায় ওনাকে বলবি। অভিক এত করে বলার ফলে আনিশা কিছুটা সাহস পেল। ধীর পায়ে ডাক্তার রহমানের কেবিনে প্রবেশ করলো। অভিক বাইরে ঠায় দাঁড়িয়ে রইল। আনিশাকে কেবিনে প্রবেশ করতে দেখে ডাক্তার রহমান নম্র সুরে বললেন, হ্যাভ এ সিট। আনিশা গুটি গুটি পায়ে এগিয়ে এসে চুপচাপ বসে পড়ে। ডাক্তার রহমান জিজ্ঞেস করে, আপনার নাম? আনিশা আঞ্জুম, বয়স 29। ও, তো বলুন আপনার কি সমস্যা? আনিশা চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে, আপনি জীবনে কখনো কোনো ভুল করেছেন ডাক্তার সাহেব, যার জন্য এখনো অবধি আপনাকে পস্তাতে হচ্ছে? ডক্টর রহমান মুচকি হেসে বলে, সকল মানুষের জীবনে ভুল ভ্রান্তি রয়েছে, কেউই ভুলের ঊর্ধ্বে নয়। আমার জীবনেও এমন অনেক ভুল আছে যা নিয়ে আমায় আফসোস করতে হয়। আনিশা কাঁদো কাঁদো সুরে বলে, জানেন ডাক্তার সাহেব, আমার ভুল আমাকে শান্তি দেয় না এক মুহূর্তের জন্যেও। প্রতি মুহূর্তেই আমাকে তড়পায়। যখনই সে ভয়ানক স্মৃতিগুলো মনে পড়ে, আমার মনে হয় আমি নিজেকেই নিজে শেষ করে দিই। ডক্টর রহমান শান্ত ও বিনম্র স্বরে বলেন, কাম ডাউন, এত হাইপার হবেন না, মাথা ঠান্ডা করে কথা বলুন। আমি বুঝতে পারছি আপনার অতীতে আপনার সাথে এমন কিছু ইনসিডেন্ট ঘটেছে যা আপনাকে ট্রমাটাইজ করে রেখেছে, তবে আপনাকে এই ট্রমাকে ওভারকাম করতে হবে। দু চোখ বন্ধ করে প্রাণ ভরে নিঃশ্বাস নিন। তিক্ত স্মৃতিকে দূরে ঠেলে নিজের জীবনের সুন্দর মুহূর্তগুলো মনে করার চেষ্টা করুন, তাহলেই দেখবেন আপনি অনেকটা শান্তি পাবেন। আনিশা ডক্টর রহমানের কথা মতোই কাজ করে। চোখ বন্ধ করে ভালো স্মৃতিগুলো মনে করে। সেই স্মৃতির সবটা ঘিরেই ছিল অভিক। ডক্টর রহমান আনিশাকে জিজ্ঞাসা করে, আপনি চোখ বন্ধ করে কি দেখতে পাচ্ছেন? ডক্টর রহমানের প্রশ্নের জবাবে আনিশা বলে, অভি। ডক্টর রহমানের যা বোঝার বোঝা হয়ে যায়। তিনি আনিশাকে উদ্দেশ্য করে বলেন, এখন আপনি বাইরে যান এবং আপনার বন্ধু মেজর অভিককে ভেতরে আসতে বলুন। আনিশা মাথা নাড়িয়ে বিদায় নেয়। আনিশা চলে যাবার কিছু সময় পর অভিক ডাক্তার রহমানের কেবিনে প্রবেশ করে। ডাক্তার রহমানের সামনে বসে সে জিজ্ঞাসা করে, কি বুঝলেন ডাক্তার? ওনার অতীতে বোধ হয় খুব খারাপ কিছু হয়েছিল যা ওনাকে ট্রমাটাইজ করে দিয়েছে। ওকে এই ট্রমা থেকে বের করার কি কোনো উপায় নেই? উপায় আছে। কি উপায়? উপায়টা হলেন আপনি। আমি? হ্যাঁ, আপনি। আপনাকে ঘিরে ওনার অনেক সুন্দর সুন্দর স্মৃতি রয়েছে, যে স্মৃতিগুলো ওনার ভালো থাকার কারণ। হয়তো ওনার অন্ধকারময় অতীতকে কাটানোর জন্য ওনার আপনার সঙ্গের প্রয়োজন। আপনি ঠিক কি বলতে চাইছেন ডক্টর? আপনি একটা কাজ করুন মেজর অভিক, যতটা পারেন মিস আনিশার সাথে সময় কাটান। আপনার সাথে থাকলে হয়তো উনি ওনার ট্রমাটা অনেকটা কাটিয়ে উঠবেন। মোট কথা, ওনার আপনার কোম্পানির প্রয়োজন। জি, বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ। সুনীতি অস্থির হয়ে সারা ঘরময় পায়চারি করে চলছে। ঘড়ির কাটার সময় বর্তমানে বিকাল 4টা। অভিকরা 12টার সময় বের হয়েছে। এতক্ষণে তো ওদের চলে আসার কথা। সুনীতির ভাবনার মাঝেই কলিং বেল বেজে ওঠে। সুনীতি এক প্রকার দৌড়ে গিয়ে দরজাটা খুলে দেয়। দরজা খুলতেই সে দেখতে পায় অভিক ও আনিশা একসাথে দাঁড়িয়ে। সুনীতি ভালো করে খেয়াল করে দেখে আনিশার হাতে অনেকগুলো শপিং ব্যাগ, সাথে খাবারের প্যাকেটও আছে। অভিক সুনীতিকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে খানিক বিরক্তির সুরে বলে, এভাবে দাঁড়িয়ে আছো কেন? আমাদের ভেতরে তো প্রবেশ করতে দাও। সুনীতির দরজার সামনে থেকে সরে দাঁড়ায়। আনিশা সবগুলো শপিং ব্যাগ নিয়ে ভেতরে প্রবেশ করে। অতঃপর কয়েকটা ব্যাগ সুনীতির দিকে বাড়িয়ে দিয়ে বলে, এগুলো নাও নীতি। কি আছে এখানে? আমি তোমার জন্য কিছু সালোয়ার কামিজ আর শাড়ি পছন্দ করে এনেছি। আপনারা কি শপিং মলে গেছিলেন? হ্যাঁ, শুধু শপিং মল না, সেখান থেকে একটা রেস্টুরেন্টেও গিয়েছিলাম। ইস, সেই কলেজ লাইফের স্মৃতিগুলো মনে পড়ে গেল। জানো তো নীতি, কলেজ লাইফেও আমরা এভাবেই একসাথে শপিং করতাম, রেস্টুরেন্টে খেতাম, আরও কত কি করতাম। অনেকবার তো এমনও হয়েছে ক্লাস বাম্প দিয়ে সিনেমাও দেখতে যেতাম। কথাগুলো শুনে সুনীতির একদম ভালো লাগে না। তবুও সে মেকি হাসি দিয়ে বলে, আপনারা তো বাইরে থেকে এলেন, যান ফ্রেশ হয়ে আসুন।
বলেই সে নিজের রুমের দিকে পা বাড়ায়। অভিকও যায় তার পেছন পেছন। আনিশা নিজের জন্য শপিং করে আনা জিনিসপত্রগুলো দেখতে থাকে। সুনীতি ঘরে এসে মন খারাপ করে বিছানায় বসে পড়ে। অভিক এসে তার পাশে বসে। সুনীতির হাত শক্ত করে ধরে হাতের উল্টো পিঠে চুমু খেয়ে বলে, রাগ করেছ নীতি? সুনীতির রাগটা আজ একটু বেশি, তাই সে নিজের হাত সরিয়ে নিয়ে বলে, আমি কেন রাগ করব? আমি কি রাগ করতে পারি? রাগ করা তো আমার জন্য নাজায়েজ। ম্যাডাম আজ একটু বেশি রেগে গেছে মনে হচ্ছে। সুনীতি বলে, তুমি জানো না তোমরা গেছো থেকে কত দুশ্চিন্তায় ছিলাম? ভুল হয়ে গেছে নীতি, এমন ভুল আর হবে না। এবার সুনীতি একটু গলে গিয়ে বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তা ডাক্তার কি বলল? ডাক্তার বলল যে আনিশা কিছুটা মানসিক ট্রমায় আছে। আমার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর জন্য নাকি ও আনন্দ পায়, এজন্য আমাকে বলল ওর সাথে বেশি বেশি করে সময় কাটানোর জন্য। সুনীতির এটা একদম ভালো লাগলো না, তবে সে নিজের খারাপ লাগা প্রকাশ না করে বলল, এটা আবার কেমন সমাধান? কি জানি, ডাক্তারই বলল ওর সাথে বেশি বেশি সময় কাটাতে, যাতে ওর ট্রমা থেকে বেরিয়ে আসে। এজন্যই তো ওকে নিয়ে শপিং মলে ঘুরতে গেলাম। অভিক এবার সুনীতিকে নিজের দিকে ফিরিয়ে বলে, তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো। আনিশাকে আমি শুধু বন্ধু ভেবে ওকে সাহায্য করছি, এর থেকে বেশি কিচ্ছু না। আমি তো নিজের থেকেও তোমাকে বেশি বিশ্বাস করি। শুধু একটাই অনুরোধ, এই বিশ্বাসের অমর্যাদা কখনো করো না, না হলে বিশ্বাস শব্দটার ওপর থেকেই আমার বিশ্বাস উঠে যাবে। ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি। আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনুপ্রেরণা। সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অভিক সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট নিয়ে আনিশার রুমে চলে আসে, কিন্তু আনিশার রুমে প্রবেশ করতে হতবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ পুরো রুমের অবস্থা বিধ্বস্ত এবং রুমের কোথাও আনিশা নেই। অভিক হঠাৎ করেই ভীষণ ভয় পেয়ে গেল। আনিশার নাম ধরে ডাকতে লাগলো, কিন্তু কোনো সাড়া আসলো না। অভিক এবার হন্তদন্ত হয়ে পুরো বাড়িতে আনিশাকে খুঁজলো, কিন্তু কোথাও তার কোনো খোঁজ পেল না। ততক্ষণে সুনীতিও এই ব্যাপারে জেনে যায়। সুনীতি এসে অভিককে বলে, চলো তো আমরা আনিশা আপুর রুমটা আরেকবার ভালো করে খুঁজে দেখি। এমনও তো হতে পারে ওখান থেকে ওনাকে খোঁজার কোনো ক্লু পেয়ে গেলাম। হ্যাঁ চলো। দুজনেই আনিশার রুমে গিয়ে খুঁজতে থাকে। সুনীতির হঠাৎ কি মনে হলো, সে আনিশার খাটের নিচের দিকে তাকালো, সাথে সাথেই চেঁচিয়ে উঠে বলল, আনিশা আপু। সুনীতির চিৎকারে অভিক ছুটে এসে দেখলো আনিশা খাটের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে। সে দ্রুত আনিশাকে খাটের নিচ থেকে উদ্ধার করে বিছানায় শুয়ে দিল, অতঃপর তার মুখে পানি ছিটা দিল। কিছু সময়ের মধ্যেই আনিশার জ্ঞান ফিরে গেল। অভিককে নিজের সামনে দেখেই শক্ত করে জড়িয়ে ধরলো। সুনীতি এই দৃশ্য দেখে কষ্ট পেল খানিক। অভিক আনিশাকে জিজ্ঞাসা করলো, তুই ঠিক আছিস তো? আমি একদম ঠিক নেই অভি, আমার অতীত যে আমাকে ঠিক থাকতে দিচ্ছে না। একজন ভুল মানুষকে বিশ্বাস করে, একজন ভুল মানুষকে ভালোবেসে আমার পুরো জীবনটা একদম নষ্ট হয়ে গেল। অভিক একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তোর অতীতের ঘটনা কি এখন আমার সাথে শেয়ার করতে পারবি? হ্যাঁ পারবো, শুরু কর। আনিশা গভীর শ্বাস নিয়ে বলতে শুরু করলো, তখন ছিল আমাদের ইন্টার ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম। আমাদের বাড়ির গলির বাইরে তুই আমায় পৌঁছে দিয়ে চলে যেতি, আর গলির ভেতরে প্রতিদিন ফুল হাতে দাঁড়িয়ে থাকতো শিহাব। সে ছিল একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স থার্ড ইয়ারে পদার্থবিজ্ঞানের স্টুডেন্ট ছিল। প্রথম আমি তাকে পাত্তা দেইনি, কিন্তু একসময় তার প্রতি আমার মনে অনুভূতি জন্ম নিতে শুরু করে, আর এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। বলে কিছুক্ষণ থামে। অভিক আনিশার কাঁধে ভরসার হাত রেখে বলে, তুই বলতে থাক। আনিশা আবার বলা শুরু করে, শিহাবের প্রতি আমার দুর্বলতা ও নিজেই অনুধাবন করতে পেরেছিল, তাই তো একদিন সাহস করে আমার পথ আটকে ধরে আমায় জোরপূর্বক একটি পার্কে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে আমাকে এটা স্বীকার করতে বাধ্য করায় যে আমি ওকে পছন্দ করি। এরপর থেকে আমাদের একত্রে সময় কাটানো শুরু হয়। এজন্য আমি তোকে আর আরাফাতকে কম সময় দিচ্ছিলাম। শিহাবের সাথে ঘোরাফেরা করতে করতে আমি ওর প্রতি আরও দুর্বল হয়ে পড়ি। ও আমাকে সবসময় আমার পছন্দের গিফট দিত, আমার ভীষণ যত্ন নিত, আর সামান্য কষ্ট ওকে বিচলিত করে দিত। এসব বিষয় আমাকে ওর প্রেমে গভীরভাবে পড়তে বাধ্য করেছিল, আর শিহাব এটা বুঝতে পেরে আমার সুযোগ নেয়। কি করেছিল শিহাব? অভিকের প্রশ্নে আনিশা চোখ বন্ধ করে নিয়ে বলে, একদিন শিহাব আমায় প্রস্তাব দেয় যেন আমরা রুম ডেট করি। বলেই হু হু করে কাঁদতে শুরু করে আনিশা। অভিক নিজের হাত মুষ্টি বদ্ধ করে বলে, এরপর কি হয়েছিল? তুই কি ওই প্রস্তাবে রাজি হয়েছিলি? আনিশা দুপাশে মাথা নাড়তে নাড়তে বলে, না না অভি, আমি একদম ওর প্রস্তাবে রাজি হইনি প্রথমে, বরঞ্চ ওকে তীব্র অপমান করে চলে এসেছিলাম। এরপর কিছুদিন ওর সাথে যোগাযোগ বন্ধ রাখি। তারপর একদিন ও নিজে থেকে আমার সামনে আসে, আমার পায়ে পর্যন্ত পড়ে, যাতে আমি সব ভুলে ওকে ক্ষমা করে দেই। আমি শিহাবকে ভালোবাসতাম, তাই না করতে পারিনি। আবারও আমি আমাদের সম্পর্কটা স্বাভাবিক করে নেই, কিন্তু ও আমার বিশ্বাসের মর্যাদা রাখেনি। অভি, কি করেছিল?
সেদিন ছিল 31 ডিসেম্বর। 31st নাইট উপলক্ষে ও আমায় বাইরে ঘুরতে নিয়ে যেতে চায়। তুই তো জানিস আমার বাবা একজন পুলিশ অফিসার ছিলেন, তিনি আমার নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন, তাই আমায় যেতে দিতে রাজি হননি। তখন আমি আমাদের কলেজের কয়েকটা মেয়েকে নিয়ে যাই বাবার কাছে এবং মিথ্যা বলি যে আমরা মেয়েরা মিলে আমাদেরই এক বান্ধবীর বাড়িতে গিয়ে 31st নাইট সেলিব্রেট করব। এটা শুনে বাবা রাজি হয়ে যায়। অভিকের মনে পড়ে যায় এটা সেই দিন ছিল যেদিন সে নদীর পাড়ে সুইসাইড করতে গিয়ে শিহাব ও আনিশাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছিল। এই মিথ্যাটা বলে আমি শিহাবকে নিয়ে ঘুরতে বের হই। সারাটা সন্ধ্যা রাত আমরা গোটা ঢাকা শহর ঘুরে বেড়াই। শিহাব আমাকে ওর বাইকে করে বুড়িগঙ্গার তীরে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানে আমরা একসাথে ডিনার করি এবং আমরা আবেগের বশে কিছুটা ঘনিষ্ঠ। বলতে গিয়েই আনিশার গলা কেঁপে ওঠে। আনিশা নিজেকে শক্ত করে নিয়ে পুনরায় বলে, কিন্তু আমি বুঝতে পারছিলাম না সেদিন রাতে আমার জন্য আরো কত ভয়ানক কিছু অপেক্ষা করছিল। সেদিন রাতে শিহাব আমার খাবারে নেশাদ্রব্য মিশিয়ে দিয়েছিল, যার ফলে আমি নেশাগ্রস্ত হয়ে পড়ি। শয়তানটা এটারই সুযোগ নেয়। ওর মনে যে এত জঘন্য পরিকল্পনা ছিল আমি বুঝিনি। আমার ওই অবস্থার সুযোগ নিয়ে ও আমার সাথে। বলতে গিয়ে আনিশা আবার থেমে যায়। অভিক সুনীতি দুজনই চোখ বন্ধ করে নেয়। কিন্তু ও শুধু একাই এসব করে ক্ষান্ত হয়নি। সেদিন ওর আরও 4-5 জন বন্ধু পালাক্রমে আমায় আই ওয়াজ গ্যাং রেপড এটুকু বলে গলা ছেড়ে দেয় আনিশা। সুনীতি এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে। আনিশা আবারও বলা শুরু করে। ওদের ভয়াবহতা ছিল আরও বেশি। ওরা এরপর আমাকে ওই অবস্থানে ছিলেটে নিয়ে আসে। এখানে নিয়ে এসে টানা 1 সপ্তাহ প্রতিদিন পালাক্রমে আমায়, প্রতিটা দিন প্রতিটা রাত আমার কাছে নরক যন্ত্রণার মতো ছিল। ওইসব পশুদের একটুও মায়া হয়নি আমার ওপর। আমাকে অন্ধকার ঘরে বন্ধ করে রেখেছিল। সেই সময় আমি প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে নিজের মৃত্যু কামনা করতাম, কিন্তু আমার মৃত্যু মেলেনি। তার বদলে মিলেছে অসম্মান আর কষ্ট। একটু থেমে সে আবারও বলে, আমার বাবা কোনো ক্রমে জেনে গিয়েছিল যে আমি সিলেটে আছি, তাই সেও আমায় খুঁজতে সিলেটে আসে। আমার আপন বলতে আমার বাবাই তো শুধু ছিল। মাকে তো জন্মের পরই হারিয়েছিলাম। বাবা যেহেতু একজন পুলিশ অফিসার, তাই তিনি খুব সহজেই আমার সন্ধান পেয়ে আমি পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু তার পরিণতি ভালো ছিল না। শিহাব এবং ওর বন্ধুরা আমার চোখের সামনেই আমার বাবাকে নৃশংসভাবে খুন করে। আমাকে বাঁচাতে এসে আমার বাবাকে মরতে হয়। সুনীতি বলে ওঠে, কিন্তু এটা কিভাবে সম্ভব? আপনার বাবা তো একজন পুলিশ অফিসার ছিলেন, তাকে মারা তো এতটাও সহজ ছিল না। আমিও প্রথমে তেমনটাই ভেবেছিলাম, কিন্তু বাস্তবতা ভিন্ন ছিল। শিহাবের বাবা সিলেটের একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা। শুধু তাই নয়, তিনি সীমান্ত এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। এখানকার স্থানীয় প্রশাসন তার কেনা গোলাম। আমার বাবা এখানকার যেসব পুলিশ অফিসারের উপর ভরসা করে আমায় উদ্ধার করতে এসেছিলেন, তাদের কেউই বাবাকে সাহায্য করেনি, বরং বাবার মৃত্যুর পর তারা সবাই পালাক্রমে আমাকে। আর বলতে পারে না আনিশা, তার গলা শুকিয়ে আসছে। অভিক আনিশার কাছে এসে তার কাঁধে হাত রেখে বলে, তাহলে এতগুলো বছর তুই কোথায় ছিলি? ওই শিহাব এতগুলো দিন আমাকে বন্দি করে রেখেছিল। ও আমাকে কষ্ট দিয়ে মজা পেত, তাই এতগুলো দিন আমায় বাঁচিয়ে রেখেছে। আসলে ও তো একটা সাইকো। তাহলে তুই সেদিন ওখানে কিভাবে পৌঁছালি? আমি খবর পেয়েছিলাম সীমান্ত এলাকায় আর্মিদের সাথে শিহাবের লোকদের ঝামেলা হবে, এজন্য আমি ওত পেতেছিলাম। ওখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় আমাকে যেখানে বন্দি করে রাখা ছিল সেখানে দায়িত্বরত অনেককে সীমান্তে পাঠানো হয়, যার ফলে আমার হাতে সুবর্ণ সুযোগ আসে। সেই সুযোগকে কাজে লাগিয়ে আমি ওখান থেকে কয়েকজনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে আসি। আর তারপরে কি হলো তোরা তো জানিসই।